দ্য পাসিং আউট অফ বাপু, লেসন নাম্বার 3। কার লেখা? নয়নতারা সেহগালের লেখা। নয়নতারা সেহগালের সম্পর্কে একটু জানবো, জেনে নেওয়ার পরে তারপরে গল্পের প্রেক্ষাপটটা একটু জেনে নেব। প্রেক্ষাপটটা অনেকটা রয়েছে এই গল্পের, যেহেতু ঐতিহাসিক স্টোরি বা একটা হিস্টোরিক্যাল টেক্সট, ন্যাচারাল ব্যাপার, প্রেক্ষাপটটা অনেকটা বড় হবে এটা। দেন আমরা ধীরে 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 গল্পের মধ্যে ঢুকবো। নয়নতারা সেহগাল 1927 এ ওনার জন্ম। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স, প্রথম ফিমেল বা মহিলা ইন্ডিয়ান রাইটার্স বা ভারতীয় লেখিকা ইন ইংলিশে টু রিসিভ ওয়াইড রেকগনিশন, যার অ্যাকচুয়ালি প্রচুর রেকগনিশন রয়েছে, প্রচুর সম্মান, অনেক খ্যাতি ইত্যাদি তিনি পেয়েছেন, অনেক রেকগনিশন পেয়েছেন। আর ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। আন্ডারলাইন করতে হবে। তার যে ফিকশনটা, তার যে স্টোরিটা, ফিকশন মিন্স এই ধরনের যে স্টোরিগুলোকে বলে, তার ফিকশনটা ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স, ভারতের রেসপন্স বা ভারত কেমন ভাবে প্রতিক্রিয়া দিচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছে। ব্রট অ্যাবাউট পলিটিক্যাল চেঞ্জেস, বিভিন্ন পলিটিক্যাল চেঞ্জ এসছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, রাজনৈতিক দিক থেকে নানাবিধ পরিবর্তন এসছে। এখন প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দিক থেকে নানাবিধ পরিবর্তনের জায়গাগুলো কি কি বা সেই সেক্টরস গুলো কি কি। এইখানে আমরা যে জিনিসটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গান্ধীজির মৃত্যুর ব্যাপারটাকে নিয়ে। She won সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান, যেটা দেখাতে হবে, ফর আ নভেল রিচ লাইক আস। রিচ লাইক আস বলে তার একটা উপন্যাস রয়েছে, সেই রিচ লাইক আস নভেলের জন্য তিনি 1986 তে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ফ্যাক্টরটা হচ্ছে গান্ধীজির মারা যাওয়া। গান্ধীজির মারা যাওয়াটা কেন এতটা গুরুত্বপূর্ণ যদি আমরা ইন্ডিয়ান পলিটিক্যাল সিনারিওর থেকে বিষয়টাকে ধরি। মহাত্মা গান্ধী, যাকে কম বা বেশি প্রত্যেক ভারতবাসী চেনে বা জানে, কেউ পছন্দ করে কেউ করে না, সেটা অন্য বিষয়। এখন ফ্যাক্টরটা হচ্ছে যেই মহাত্মা গান্ধীকে অনেক ভারতবাসী হয়তো তৎকালীন সময়ে দাঁড়িয়ে বা এখনকার সময়তে দাঁড়িয়েও ততটা বিশেষ পছন্দ করে না, এরকম একটা ব্যাপার। তার মৃত্যুটা সাডেনলি এতটা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? আমরা এখানে যেই টাইমটা পড়বো সেটা হচ্ছে 1948 সাল, 30শে জানুয়ারি, যখন মহাত্মা গান্ধীর নিধন হয়েছিল বা তিনি মারা গেছিলেন, তাকে শুট করে দেওয়া হয়েছিল, অ্যাকচুয়ালি গুলি করা হয়েছিল। তো বিষয়টা হচ্ছে 30শে জানুয়ারি 1948 সাল যখন মহাত্মা গান্ধীর নিধন হয়েছিল বা মহাত্মা গান্ধী মারা গেছিলেন, এক্স্যাক্টলি দেশের রাজনৈতিক পরিস্থিতিটাকে বুঝতে গেলে তার একটু আগে যেতে হবে আমাদের। কিরকম আগে? 1946 যদি ধরি, তাহলে 1946 এ দাঁড়িয়ে হিন্দু এবং মুসলিমদের মধ্যে বাঁধলো হচ্ছে একটা দাঙ্গা, যেটা হচ্ছে রায়ট বলছি আমরা, হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধলো। আচ্ছা, দাঙ্গার সময়তে দাঁড়িয়ে একটা টোটাল আপহিভাল চললো। আপহিভাল মানে দেশের মধ্যে একটা তোলপাড় ধরনের একটা ব্যাপার, মানে ধর্মীয় সাম্প্রদায়িকতার লড়াই, হিন্দুরা মুসলিম দেখলে মেরে ফেলছে, মুসলিমরা হিন্দুদের দেখলে মেরে ফেলছে, ইত্যাদি ইত্যাদি, এরকম টাইপের একটা সিচুয়েশন শুরু হলো বিভিন্ন দিকে। এইবার সেই পরিস্থিতিটা যখন বিভিন্ন দিকে শুরু হচ্ছে, তখন ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে এটা মাথায় রাখতে হবে, 1946 এর সময়তে কি হলো, ভারতটা ভাগ হয়ে গেল, ভারত ভাগের একটা পসিবিলিটিস তৈরি হলো এবং ভারতটাকে ভাগ করে দেওয়া হলো। সেই সময় দাঁড়িয়ে কিছুটা অংশ পাকিস্তান করে দেওয়া হলো, কিছুটা অংশ আমাদের ইন্ডিয়ার মধ্যে করে দেওয়া হলো। আগে পুরোটাই কি ছিল? আগে পুরোটাই ভারতবর্ষের মধ্যেই ছিল, কিন্তু সেই সময়তে দাঁড়িয়ে কিছুটা অংশ ইন্ডিয়া, কিছুটা অংশ পাকিস্তান হয়ে গেল। এবার যখন কিছুটা অংশ ইন্ডিয়া, কিছুটা অংশ পাকিস্তান হচ্ছে, তখন এটা তো এরকম নয় যে মানচিত্রের মধ্যে একটা দড়ি ফেলে দিলাম আর ভাগ হয়ে গেল, ব্যাপারটা তা নয়। তার মানে গোটা ভূখণ্ডগুলোকে বিভক্ত করা হচ্ছে। তাহলে গোটা ভূখণ্ড যখন বিভক্ত হচ্ছে, তখন সেইখানকার নিরীহ সাধারণ মানুষরা কি করবে? যেটা তারা করে এসছে চিরকাল, সাধারণ মানুষ কি করেছে? ফল ভুগেছে। বেশ কিছু রাজনৈতিক নেতারা ডিসিশন নিয়েছে আর সাধারণ মানুষরা ফল ভুগেছে, তো ন্যাচারাল ব্যাপার সেটাই হলো। এইবার চিন্তা করে দেখ, ধর আজকে পাকিস্তানের শহরগুলোর কথা যদি ধরি, করাচি হতে পারে, রাওয়ালপিন্ডি হতে পারে, ইসলামাবাদ হতে পারে, এইরকম টাইপের যেগুলো, লাহোর রয়েছে, পাকিস্তানের যে সমস্ত শহরগুলোর কথা ধরি, সেইখানটা আগের মধ্যে কি ছিল? 1946 সালের আগে ভারতবর্ষের মধ্যেই ছিল, টোটালটা ইন্ডিয়ার মধ্যে ছিল। এইবার সেইখানে যেই হিন্দুটা বাস করত, সে হঠাৎ করে নিজেকে কি খুঁজে পেল? আমি তো সংখ্যালঘু হয়ে গেলাম। বিকজ করাচি, লাহোর, ইসলামাবাদ, শিয়ালকোট, পাকিস্তানের যেসব জায়গাগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গায় বেসিক্যালি কি হয়ে গেল? মুসলিম প্রধান রাষ্ট্র হয়ে গেল। মোহাম্মদ আলী জিন্নাহ
বসে গেলেন তিনি সিংহাসনে টাইপের এরকম ধরনের একটা ব্যাপার, বা মোটামুটি ডিসাইড হয়ে গেল যে পাকিস্তানের প্রথম সেনানায়ক বা রাষ্ট্রপতি তিনি মোহাম্মদ আলী জিন্নাহই হবেন। তার মানে এবার ন্যাচারাল ব্যাপার, মোহাম্মদ আলী জিন্নাহ যখন বসে গেল, এবং মোহাম্মদ আলী জিন্নাহ খুব অত্যাচারী শাসক ছিল বা হিন্দুদের উপরে মারাত্মকভাবে অত্যাচার করতো। তার মানে ন্যাচারাল ব্যাপার কি হলো, ম্যাক্সিমাম হিন্দুরা নিজেদেরকে সেই জায়গাটার মধ্যে কি করতে লাগলো, খুব অনিরাপদ হিসাবে খুঁজে পেল। অনিরাপদ বলতে যে আমার এই জায়গাটায় থাকাটা খুব একটা বেশি সেফ নয়। কেন সেফ নয়? বিকজ আমি তো সংখ্যালঘু হয়ে যাচ্ছি। তার মানে ন্যাচারাল ব্যাপার কি, আমি নিজেকে অনিরাপদ কন্ডিশনে খুঁজে পাচ্ছি, এক নম্বর কথা। আচ্ছা, উল্টো দিক থেকে দাঁড়িয়ে ধর আমাদের দিল্লি, মুম্বাই, কলকাতা, এইসব যে জায়গাগুলো রয়েছে ইন্ডিয়ার মধ্যে যেগুলো, সেটা আগে ইন্ডিয়ার মধ্যেই ছিল। আচ্ছা, ইন্ডিয়াকে সাডেনলি কি বলা হলো, হিন্দু প্রধান রাষ্ট্র। তার মানে হিন্দু প্রধান রাষ্ট্র যখন বলা হচ্ছে, মুখে বলা হচ্ছে সেকুলার কান্ট্রি, বাট অ্যাকচুয়ালি সংখ্যা গরিষ্ঠতা এখানে কাদের, হিন্দুদের, তো সবাই জানে। তার মানে বিষয়টা হচ্ছে হিন্দু প্রধান রাষ্ট্র। তার মানে এই কলকাতা, দিল্লি, মুম্বাই, মুম্বাই তো না, তখন বোম্বে ছিল, বোম্বে বা মাদ্রাস, চেন্নাই ছিল না, মাদ্রাস ছিল, সেই সময়তে দাঁড়িয়ে যখন একটা মুসলিম পরিবার এই জায়গাতে বসবাস করছে, সে নিজেকে কিভাবে খুঁজে পাচ্ছে, সেম আনসেফ কন্ডিশন। আনসেফ কন্ডিশনে কেন? কারণ এটা তো হিন্দু প্রধান রাষ্ট্র, তো আমি মুসলিম, তাহলে ন্যাচারাল আমি এখানে কিভাবে থাকবো। তার মানে পাকিস্তানে কোনো হিন্দু পরিবার নিজেকে আনসেফ কন্ডিশনে খুঁজে পাচ্ছে, ইন্ডিয়াতে কোনো মুসলিম পরিবার নিজেকে আনসেফ কন্ডিশনে খুঁজে পাচ্ছে। আচ্ছা, এবার বল কমন সেন্স খাটিয়ে, এই যে ক্রাইসিসটা, এটা কি শুধু একটা পরিবারের নাকি অনেকগুলো পরিবারের? প্রচুর পরিবারের। অ্যাকচুয়ালি প্রচুর হিন্দুরা তো পাকিস্তান, এতদিন ইন্ডিয়া ভেবে পাকিস্তানের ওই সব শহরগুলোতে ঢুকে বসে আছে, তারা তো জানে না যে দেশ ভালো হচ্ছে বা হবে। আবার প্রচুর মুসলিম পরিবার তারা ইন্ডিয়ার ভেতরে ঢুকে বসে আছে, কারণ টোটালটাই তো ইন্ডিয়া। স্বাভাবিক কারণে দাঁড়িয়ে কোথাও না কোথাও পাবলিকের মনের ভেতরে একটা ভয় উপস্থিত হচ্ছে। হিন্দুরা পাকিস্তানের মধ্যে নিজেদেরকে সেফ ফিল করছে না, মুসলিমরা ইন্ডিয়ার মধ্যে নিজেদেরকে সেফ ফিল করছে না। তার মানে এবার কি হচ্ছে, টোটাল যাত্রাপথ তৈরি হচ্ছে, জার্নি তৈরি হচ্ছে। কিরকম জার্নি তৈরি হচ্ছে? মুসলিমরা সেম ভাবে বলছে, না ভাই আমরা ইন্ডিয়াতে সেফ নই, তার মানে আমরা চলো সবাই মিলে কি করব, ট্রেনে করে পাকিস্তানের দিকে চলে যাব। সেম ভাবে মুসলমান যে কিনা বাস করছে ইন্ডিয়ার মধ্যে, সে পাকিস্তানে চলে যাচ্ছে। সেম ভাবে হিন্দু ফ্যামিলি যে বাস করছে পাকিস্তানের কোনো একটা এলাকায়, সে বলছে না ভাই পাকিস্তানের আমার জন্য সেফ নয়, কারণ এটা তো মুসলিম প্রধান রাষ্ট্র, আর সেফ তো হচ্ছেও না, কারণ প্রচুর লোককে মেরে ফেলা হচ্ছে। তাহলে স্বাভাবিক অর্থে কি হচ্ছে, সেই হিন্দু পরিবার এসে চলে আসছে আমাদের ভারতবর্ষের মধ্যে। তাহলে এই যে সিস্টেমটা টোটাল কি হচ্ছে, এই প্রান্তের লোক এই প্রান্তে, ওই প্রান্তের লোক এই প্রান্তে, নাম্বার ওয়ান, সব থেকে বড় সমস্যা। এবার একটা হিন্দু পরিবার সে ইন্ডিয়াতে ধরে নিলাম পৌঁছে গেল, বা একটা মুসলিম পরিবার সে পাকিস্তানে পৌঁছে গেল। আচ্ছা, পৌঁছে যাওয়ার পরই তার জন্য কি সবাই একদম বরণের থালা নিয়ে রেডি, আসুন আসুন আপনারই অপেক্ষা করছিলাম? না, কারণ ন্যাচারাল ব্যাপার, সে গিয়ে কি দেখছে, একটা মুসলিম পরিবার সে যখন পাকিস্তানে গিয়ে পৌঁছাচ্ছে, সে বাপরে দেখছে আরে এই তো প্রচুর লোক, প্রচুর লোক যারা কিনা বিনা ঠিকানায় কি করেছে, পাকিস্তানের মধ্যে চলে এসছে, কারণ এটা ইন্ডিয়াতে সেফ ফিল করছে না। অথবা সেম ভাবে একটা লোক যে কিনা হিন্দু পরিবার, যে কিনা পাকিস্তানে থাকতো, সে যখন ইন্ডিয়ার মধ্যে ঢুকছে, সে দেখছে আরে তো কাতারে কাতারে হিন্দু ফ্যামিলি, এরা তো সেফ ফিল করছে না, তার জন্য এরা চলে এসছে ইন্ডিয়ার মধ্যে। তার মানে এইখান থেকে একটা নতুন সম্প্রদায় জন্ম নিচ্ছে, যাদের মাথার উপর ছাদ নেই, পায়ের তলায় ঠিক মতন মাটি নেই, পরনে বস্ত্র নেই, পেটে খাবার দাবার নেই। এদেরকে এক কথায় বলা হচ্ছে উদ্বাস্তু বা রেফিউজি। তাহলে উদ্বাস্তু বা রেফিউজি যখন চলে আসছে, তার মানে সেই জায়গার থেকে এর সঙ্গে সঙ্গে আরো কিছু দিক চলে আসছে, সেটা হচ্ছে কর্মসংস্থানের অভাব, দেশের অর্থনীতির অবক্ষয়, সেটা যে কোনো ক্ষেত্রে। আমাদের ইন্ডিয়ার অর্থনীতির অবক্ষয়, পাকিস্তানে তো চিরকালই অর্থনীতি বলে কিছু ছিলই না, এখনো নেই, তার মানে ন্যাচারাল ওখানেও অবক্ষয়। তার মানে স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে সেই জায়গাটায় অর্থনীতির কি হচ্ছে, অবক্ষয় দেখা যাচ্ছে। এর মধ্যে দাঁড়িয়ে কোনো একটা এরকম টানাপোড়েন কন্ডিশনের মধ্যে দিয়ে ইন্ডিয়া বা ভারতবর্ষকে স্বাধীন বলা হচ্ছে 1947 সালের 15ই আগস্ট। কি করা হচ্ছে, মধ্যরাত্রে পতাকা তুলে ভারতবর্ষকে বলা হচ্ছে চলো স্বাধীন। স্পিচ কে দিচ্ছেন, জওহরলাল নেহরু, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী বসবেন, তো ন্যাচারালি রেডি হয়ে যাচ্ছে।
এইবার ফ্যাক্টরটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয় কবে? 1949 26 নভেম্বর, কার্যকর হয় কবে? 26 জানুয়ারি, যেটার জন্য রিপাবলিক ডে বলা হয় 26 জানুয়ারিকে। তাহলে 1949 সালের 26শে নভেম্বর যখন আমাদের সংবিধানকে লেখা হচ্ছে এবং 1950 সালের 26শে জানুয়ারি যখন আমাদের সংবিধান কার্যকর হচ্ছে, তার মানে আমাদের দেশ স্বাধীন হলো কবে? 1947-এ। সংবিধান কার্যকর হলো কবে? 1950-তে। 49-এ লেখা শেষ হলো, আরো 2 মাস বাদে গিয়ে 50-তে কার্যকর হলো। তাহলে এই 2 বছর বা 2.5 বছর এরকম রেদার যদি ধরি, 2 বছর 3-4 মাস এরকম টাইপের, ইন্ডিয়ার মধ্যে বেসিক্যালি কোনো আইন ব্যবস্থা নেই, কারণ সংবিধানটা কি? আইনের বই তো। তাহলে 47 সালে দেশ স্বাধীন হচ্ছে, 49 সালে সংবিধান লেখা হচ্ছে, 50 সালে গিয়ে কার্যকর হচ্ছে। তার মানে আমি 49 সালটা ধরবো না, 50 সালে ধরবো, কারণ অ্যাপ্লাই যখন থেকে হচ্ছে। তাহলে অ্যাপ্লাই যখন থেকে হচ্ছে 26 জানুয়ারি, তার আগে মানে এই 2 বছর 47 টু 50 সাল এরকম টাইপের, প্রায় 2 বছর কয়েক মাস আর কি এরকম, সেই সময়তে দাঁড়িয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাপ্লাই হচ্ছে না। তার মানে বিষয়টা হচ্ছে কোনো আইন ব্যবস্থা নেই। তার মানে সাধারণ মানুষ জানে যদি আইন না থাকে তাহলে আমাকে শাস্তি কে দেবে? বিকজ আইনটা কেন? আইনটা হচ্ছে একটা মানুষ যাতে কিনা তুমি ভালোটাকে টেকাতে পারো, খারাপকে শাস্তি দিতে পারো। বেসিক উদ্দেশ্য হলো তো আইনের এই ধরনের, যে যাতে দুষ্টের দমন শিষ্টের পালন, যেটাকে আইনের কথায় বলা হয়। তার মানে এই যে দুষ্টের দমন শিষ্টের পালন, এটা হচ্ছে না। 2 বছর কয়েক মাস পেরিয়ে যাচ্ছে, তা সত্ত্বেও হচ্ছে না। তার মানে এটা যদি না হয়, তার মানে মানুষজন কি করছে? যে কেউ যে কোনো ভাবে ইচ্ছা যেমন তেমন ভাবে তার মানে অ্যাক্টিভিটিস গুলো পরিচালনা করছে। গান্ধীজির মারা যাওয়াটা প্রশ্ন হচ্ছে কেন এত গুরুত্বপূর্ণ? 1945 সাল, সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা গেলেন বলে গুজব রটলো। প্রশ্ন হচ্ছে তখনকার দিনের মানুষ কি গুজব ভেবেছিল জিনিসটাকে, নাকি সত্যি ভেবেছিল? সত্যি। আচ্ছা, গুজব যে বিষয়টা, এটা এত বছর বাদে আমাদের কাছে আসছে এই ধারণাটা যে সুভাষচন্দ্র বসু তো তখন মারা যাননি ইত্যাদি ইত্যাদি, সেটা তো এত বছর বাদে প্রমাণিত হচ্ছে। তখনকার মানুষ কি ভাববে? নেতাজি মারা গেছে, স্বাভাবিক, কারণ খবরের কাগজে যেটা বেরোবে সেটাকে আমরা কি করি? চট করে বিশ্বাস করে নিই। তার মানে বিভিন্ন পেপারের মধ্যে, বিভিন্ন জার্নালে বেরিয়ে যাচ্ছে নেতাজি আর নেই, তিনি মারা গেছেন বিমান দুর্ঘটনা ইত্যাদি। সাধারণ মানুষ ক্রমাগত কি হচ্ছে? হতাশ হয়ে পড়ছে। বিকজ গান্ধীজি আর সুভাষচন্দ্র বসুর মধ্যে, এটা তো আনডাউটেডলি সুভাষচন্দ্র বসু অধিক জনপ্রিয় ছিলেন, এটা নিয়ে কোনো ডাউটের বিষয় নেই। কিন্তু কথা হচ্ছে যখন নেতাজি আর থাকছেন না, তার মানে যে দেশের মানুষরা তখন কার উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে? মহাত্মা গান্ধীর উপরে। তিনি ভালো হন, খারাপ হন, অন্যায় করুন, দোষ করুন, ভালো করুন, অপরাধ করুন, যা ইচ্ছা করুন, ফ্যাক্টরটা হচ্ছে সাধারণ মানুষের যাবতীয় আশা আকাঙ্ক্ষা কার উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে? মহাত্মা গান্ধীর উপরে। তার মানে মহাত্মা গান্ধী ভালো হোক খারাপ হোক, দেশের মানুষ জানে যে এই লোকটা আমাদের পাশে আছে। এটা হচ্ছে ফ্যাক্টর। 1947 সাল যখন 15ই আগস্টে দেশ স্বাধীন হয়ে গেল, 1948 সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধী মারা গেলেন। তার মানে এক্স্যাক্টলি যদি আমি খুব ভুল না হিসাব করি, 5 মাস 15 দিনের মাথায় দেশ স্বাধীন হওয়ার 5 মাস 15 দিনের মাথায় মহাত্মা গান্ধী মারা গেলেন। তার মানে হিসাব মতন 5.5 মাস। 5 মাস 15 দিন মানে কি? 5.5 মাস। একটা 5.5 মাসের বাচ্চা, তার মাও মারা গেল, বাবাও মারা গেল, বাচ্চাটাকে বাঁচানো যাবে? খুব টাফ। 5.5 মাসের বাচ্চা মানে তো সে তো একেবারে ছোট্ট। তার মানে দেশটাও তো তাই সেই মুহূর্তে। 5.5 মাসের বাচ্চা, যার মাও নেই বাবাও নেই, বা মাও মারা গেছে বাবাও মারা গেছে, সেই বাচ্চাটাকে বাঁচানো হয়তো যাবে, কিন্তু খুব ডিফিকাল্ট হবে। ঠিক সেইভাবে দেশের স্বাধীনতার পরে 5 মাস 15 দিন বাদে যখন মহাত্মা গান্ধী মারা গেলেন, তখন দেশের মধ্যে একটা মারাত্মক অবস্থা। দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে মানে কি সবকিছু সমস্যা মিটে গেছে? না, একটা জিনিসকে টাইম লাগে তো। এত বড় একটা দেশ ভারতবর্ষ, 7ম স্থান আয়তনের দিক দিয়ে, তার মানে ন্যাচারাল ব্যাপার, এত বড় একটা দেশকে কন্টিনিউয়াসলি কি করতে হবে? এত গুছাতে গেলে তো একটা সময় লাগবে। তাহলে 5.5 মাসে এত বড় দেশকে একটা গুছিয়ে দেওয়া পসিবল নয়। তাহলে মহাত্মা গান্ধী মারা যাওয়ার থেকেও বড় প্রশ্ন ছিল মহাত্মা গান্ধী কোন টাইমিং এ মারা গেছিলেন। নাথুরাম গডসে মেরেছিল, আমরা অনেকেই জানি। তাহলে নাথুরাম গডসে যখন মারলেন, তখন ন্যাচারাল ব্যাপার নাথুরাম গডসে এমন একটা টাইমে মহাত্মা গান্ধীকে হত্যা করলেন যেই সময়টা অ্যাকচুয়ালি দেশের গান্ধীজিকে দরকার ছিল। টাইমিংটা ভুল ছিল, 5.5 মাসের মাথায় মারাটা উচিত হয়নি। তাহলে স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে মহাত্মা গান্ধীকে এমন একটা টাইমে মেরে ফেলা হলো যেই টাইমটার মধ্যে মহাত্মা গান্ধী থাকলে হয়তো দেশের কিছুটা উন্নতি হতে পারতো, হয়তো হতে পারতো।
সেই জন্য মহাত্মা গান্ধী চলে যাওয়াটা এতটা ইম্পর্টেন্ট। নয়নতারা সেহগাল সেই জন্য লিখেছেন। আচ্ছা, এছাড়াও আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে নয়নতারা সেহগাল কিন্তু জওহরলাল নেহরুকে মামা বলে ডাকতেন। তিনি জওহরলাল নেহরুর ভাগ্নি ছিলেন, তো স্বাভাবিকভাবে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বুঝতেই পারছিস। জওহরলাল নেহরু ভাগ্নি মানে কি একদম ডাইরেক্ট মহাত্মা গান্ধীর সামনাসামনি যাওয়া বা এই সৌভাগ্যগুলো তার হয়েছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে। The text and extract from Nayantara Sehgal's memoir Prison and Chocolate Cake আন্ডারলাইন করতে হবে। এই যে টেক্সটটা নয়নতারা সেহগালের মেমর মানে তার স্মৃতিচারণ থেকে নেওয়া হয়েছে। নাম কি স্মৃতিচারণটার? নামটা একটু অদ্ভুত, প্রিজন অ্যান্ড চকলেট কেক। প্রিজন অ্যান্ড চকলেট কেক এই বইটার থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এরকম অদ্ভুত নাম কেন, মানে এরকম সুস্বাদু নাম কেন, চকলেট কেক টাইপের নামটা কেন? একটা বাচ্চা ধর প্রচন্ড খিদের জ্বালাতে কাঁদছে, বাচ্চাটার প্রচন্ড খিদে পেয়েছে, আমি ধরে নিলাম ফ্যামিলির মধ্যে খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, ভীষণভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, মানে বাচ্চার খাবার কেনারও পয়সা নেই, আমি এই জায়গাটায় ব্যাপারটা বলছি। বাচ্চাটা হয়তো খিদের জ্বালায় প্রচন্ড কাঁদছে, ছোট্ট একটা শিশু, সে প্রচন্ড কাঁদছে। বাচ্চাটার মা কি করলেন, বাচ্চাটাকে খিদের জ্বালায় যখন কাঁদছে দেখছে খাবারের তো পয়সা নেই এরকম টাইপের, ওকে কি করছে, উঁচু একটা ওই কোনো একটা ওই আলমারি বা এই টাইপের জায়গার উপরে বসিয়ে দিচ্ছে বাচ্চাটাকে। বাচ্চাটা এবার ওই আলমারির উপরে যখন বসছে, বাচ্চাটা তখন ভয় পাচ্ছে নিচে বোধহয় পড়ে গেলাম, তো ও তখন খিদের কথা ভুলে গেছে, ও তখন আলমারি থেকে পড়ে যাওয়ার ভয়ের জন্য কাঁদছে। বিষয়টা বুঝতে হবে। আগে টপিকটা একটা ছিল, মা কি করলেন, টপিকটাকে ঘুরিয়ে দিলেন, ঘুরিয়ে দিয়ে টপিকটাকে অন্যদিকে নিয়ে চলে গেলেন। বাচ্চাটা শুরুতে কাঁদছিল কিসের জন্য, খিদের জ্বালাতে কাঁদছিল। মা কি করলেন, বাচ্চাটাকে যেহেতু বাড়িতে খাবার দাবার কিছু কেনা হয়নি বা নেই বিভিন্ন কারণ, উনি কি করলেন, একটা উঁচু কোনো জায়গার উপরে নিয়ে বসিয়ে দিলেন। বাচ্চাটার খিদের জ্বালায় তখন কাঁদছে না, বাচ্চাটা কিসের জন্য কাঁদছে, ভয়ের চোটে কাঁদছে। বাচ্চাটা তখন ভয়ের জন্য কাঁদছে, পড়ে যাবো টাইপের ব্যাপার, তার মানে খিদেটা ভুলে গেছে। তার মানে প্রিজন অ্যান্ড চকলেট কেক, প্রিজন মানে কারাগার, চকলেট কেক মানে সুস্বাদু জিনিস যেটা চকলেট কেক হয়। তার মানে দুটো কমপ্লিটলি কি জিনিস, বিপরীত ধর্মী জিনিস। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, প্রিজন অ্যান্ড চকলেট কেক। কারাগার এবং চকলেট কেক মানে কারাগারে যে সমস্ত বিপ্লবীরা বন্দী ছিলেন তাদেরকে এটাই বোঝানো হয়েছিল একবার দেশ স্বাধীন হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তখন চকলেট কেক খেতে পাবে টাইপের ব্যাপার আর কি, মানে এরকম একটা সিচুয়েশন চলে আসবে। সেটা বাস্তবে এখনো অব্দিও আসেনি, দেশ বিভিন্ন সমস্যা এখনো ভোগে, কিন্তু কথাটা হচ্ছে যে ন্যাচারাল ব্যাপার প্রিজন অ্যান্ড চকলেট কেকের পরিস্থিতিটা হচ্ছে সেই কারণের জন্য, একটা কনসেপ্টকে ছাড়িয়ে অন্য কনসেপ্টটাকে আবার ইমপ্লাই করে দেবো। রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোইং দ্য ডেথ অফ গান্ধীজি, আলটিমেটলি গান্ধীজির মৃত্যুর পরে কি ঘটনা ঘটেছিল সেইগুলো বর্ণনা করা আছে। It vividly describes not only the author's personal sense of loss, লেখিকার পার্সোনাল সেন্স অফ লসটাকেই যে শুধুমাত্র বলা হয়েছে তা নয়, but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. লেখিকার পার্সোনাল সেন্স অফ লস শুধুমাত্র তাই নয়, লেখিকাও কষ্ট পেয়েছিলেন, গান্ধীজি মারা গেছেন স্বাভাবিক, কিন্তু সর্বোপরি দেশের মানুষ তার জন্য কষ্ট পেয়েছিল। কালেকটিভ গ্রিফ, কালেকটিভ মানে সমবেত, গ্রিফ মানে দুঃখ বা কষ্ট, দেশের মানুষ সামগ্রিকভাবে যন্ত্রণায় ভুগেছিল, কষ্ট পেয়েছিল। কেন, গান্ধীজি চলে গেলেন, কষ্টের থেকেও বেশি অসহায় ব্যাপারটা যে আলটিমেটলি এবার কি হবে আমাদের, বিকজ তৎকালীন সময় দেশের মানুষদের কাছে এত বেশি শিক্ষাগত যোগ্যতা তো ছিল না, স্বাভাবিক। তার মানে ন্যাচারাল ব্যাপার, সবে মাত্র 5.5 মাস হয়েছে দেশটা স্বাধীন হয়েছে, তার মধ্যে গান্ধীজিও মারা গেলেন, নেতাজি তো 1945-এ ধরে নেওয়া হয়েছিল যে মারা গেছেন, তার মানে ন্যাচারাল ব্যাপার এবার আমরা কি করব, এই ব্যাপারটা। ইউনিট 1-এ চলে আসি। বলছে I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. আন্ডারলাইন করতে হবে, প্রচন্ড ইম্পর্টেন্ট। লেখিকা বলছেন I was having tea at home, লেখিকা বলছেন আমি বাড়িতে বসে চা পান করছিলাম। কখন, অন দ্য ইভিনিং, সন্ধ্যের দিকে, 30th জানুয়ারি 30 জানুয়ারি 1948 নাগাদ, when I was called to Birla House, যখন আমাকে ডাকা হলো বিড়লা হাউসে। বিড়লা হাউস কি, যেখানে গান্ধীজির বাসভবন আর কি, এরকম। জন্মেছিলেন তো গুজরাটে পোরবন্দরে, বাট এটা হচ্ছে বাসভবন মানে যেখানে দিল্লিতে তিনি থাকতেন, কর্মক্ষেত্র, সেই সুবাদে ওনাকে থাকতে হতো। তো বিড়লা হাউসে ডাকা হলো বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা টেলিফোন এলো, টেলিফোন করে আমাকে ডাকা হলো। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং, গান্ধীজিকে গুলি করে মেরে ফেলা হয়েছে। অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং, তিনি প্রার্থনা সভায় যাচ্ছিলেন, প্রার্থনা সভায় যাওয়ার পথে কি করা হয়েছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
I was numb with shock as I got into the car. Underline. লেখিকা বলছেন আমি যখন গাড়িতে উঠছিলাম আমি রীতিমতন শোকে বা শখে মানে একদম হতভম্ব হয়ে গিয়েছিলাম। নাম মানে অবশ হয়ে যাও, পুরো শরীরটা অবশ হয়ে গিয়েছিল, শরীরটা যেন আর চলছে না। হঠাৎ করে খবরটা শুনেছি কেমন একটা লাগছিল। আচ্ছা, লেখিকা সেই সময় দাঁড়িয়েও গাড়িতে উঠছেন, তার মানে লেখিকা বুঝতে হবে যথেষ্ট অবস্থাপন্ন ঘরের ছিলেন, কারণ সেই সময় দাঁড়িয়ে গাড়ি অ্যাফোর্ড করা মানে বিরাট বড় ব্যাপার। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে যাই হোক লেখিকা উঠতে উঠতে তার শারীরিক কন্ডিশন ওরকম লাগছিল। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. গান্ধীজির যে সমস্ত রিলেটিভরা ছিল, আত্মীয় স্বজনরা ছিল, বা তার যারা ফলোয়ার্সরা ছিল, তার যারা অনুগামীরা ছিল, সবাই কি করছে? গান্ধীজিকে ঘিরে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। There was silence in the room, একদম ঘরের মধ্যে নীরবতা। As Gandhiji breathed his last, গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আন্ডারলাইন করতে হবে, ঘরের ভেতরে একেবারে পিন ড্রপ সাইলেন্স, একেবারে নীরবতা, একটা দুঃখের পরিস্থিতি তৈরি হয়েছে সেইভাবে। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. Underline, very important. গান্ধীজির খবরটা কিভাবে ছড়িয়ে পড়লো? বলছে ধর কোনো একটা জায়গাতে আগুন লাগলো, আগুন লাগার পরে সেই জায়গাটাতে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আগুন নিভবে, উল্টে আরো কি করবে? মারাত্মকভাবে ছড়িয়ে যাবে। গান্ধীজির মৃত্যু খবরটাও এক্স্যাক্টলি ওরকম টাইপেরই ছিল। গান্ধীজির যখন মৃত্যু হলো তখন সেটা স্বাভাবিক সাধারণ ভারতবাসীর কাছে একটা শকিং নিউজ ছিল। সেই খবরটা ছড়িয়ে পড়লো কিভাবে? আগুনের মধ্যে হাওয়া দিলে যেভাবে আগুন ছড়িয়ে পড়ে, এক্স্যাক্টলি ওইভাবে খবরটা ছড়িয়ে পড়লো যে গান্ধীজি মারা গেছেন। তো ওটাই বলছে যে ওয়ার্ডস অফ বাপুজি's death had spread through দিল্লি, দিল্লি জুড়ে এমন ভাবে ছড়িয়ে পড়লো লাইক আ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। ফ্লেম মানে অগ্নিশিখা, আগুনের যে শিখা যেভাবে হাওয়ায় লেগে ছড়িয়ে পড়ে, এক্স্যাক্টলি সেইভাবে। Sad groups of men and women had collected around Birla House. বিভিন্ন দুঃখিত পুরুষ এবং মহিলারা তারা বিড়লা হাউসের চারিদিকে জড়ো হয়ে দাঁড়িয়েছিলেন সেই সময়। Out of every window one could see a brown blur of faces. প্রত্যেক জানলার বাইরে ব্রাউন মানে তামাটে বর্ণের, ব্লার মানে আবছা কিছু মুখ দেখা যাচ্ছিল। প্রশ্ন হচ্ছে তামাটে বর্ণ কেন? আমাদের ইন্ডিয়ানদের গায়ের রং জেনারেলি ম্যাক্সিমাম আমি খুব কম সংখ্যক ধরছি যে খুব ফর্সা বা কিছু এমন, ওগুলো আলাদা। ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়ানদের গায়ের রং কেমন? শ্যামলা বা কিছুটা ডার্ক কমপ্লেকশন, যেটা আমাদের উপমহাদেশীয় এলাকায় জেনারেলি হয়ে থাকে। ব্যাপারটা এরকম ধরনের, খুব কালো আছে খুব ফর্সা আছে সেটার ব্যতিক্রম সব জায়গাতেই রয়েছে, সেটা আলাদা ব্যাপার। তার মানে কমপ্লেকশন ওয়াইজ মিডল কাইন্ড অফ, মোটামুটি একটা হালকা আমাদের ম্যাক্সিমামেরই গায়ের রং সেরকম ধরনেরই থাকে। তার মানে ন্যাচারাল ব্যাপার এই ক্ষেত্রে কি? ব্রাউন কালার, তাই জন্য তামাটে বর্ণ। আচ্ছা, ব্লার কেন? ব্লার মানে হচ্ছে আবছা। দেখবি মোবাইলে কোনো ছবি তুলতে গেলি অনেক সময় ছবিটা ব্লার হয়ে যায়, আমরা এই শব্দটা ইউজ করি, ব্লার হয়ে যায়। ব্লার কথাটা কেন কখন হয়? মানে এই ক্ষেত্রে দাঁড়িয়ে ব্লার কথাটা কেন? প্রত্যেকের চোখে জল, তাহলে চোখে জল নিয়ে কেউ যখন সামনের দিকে তাকাচ্ছে, সামনের জিনিসটাকে কেমন লাগছে দেখতে? আবছা লাগছে। তার জন্য ব্রাউন ব্লার অফ ফেসেস, প্রত্যেকের মুখকেই আবছা দেখছে। তার মানে এরকম না যে সবার চোখে একসঙ্গে পাওয়ার চলে এসছে, তা নয়। ব্রাউন ব্লার অফ ফেসেস মানে প্রত্যেকের চোখে জল বের হচ্ছে ন্যাচারালি, যেই তাকাচ্ছে যার দিকে সবাই সবার চেহারাকে মোটামুটি ভাবে অস্পষ্ট বা আবছাই দিচ্ছে। They did not make a sound, তারা কোনো আওয়াজ করলো না। There was an unnatural silence, একটা আনন্যাচারাল সাইলেন্স চারিদিকে। আনন্যাচারাল মানে একটা অদ্ভুত, সাইলেন্স মানে নীরবতা। It was as if time stood still for those few minutes, যেন মনে হচ্ছে ওই কিছু সময়ের জন্য টাইমটা দাঁড়িয়ে গেছে, সময়টা আর কাটছে না, এরকম টাইপের একটা। The people were too stunned, underline, to speak in the beginning. Too negative sentence. The people were too stunned. লোকজন এতটাই স্তম্ভিত হয়ে গেছে, স্টান্ড হয়ে গেছে, to speak in the beginning, তারা কথাই বলতে পারছে না। Too negative. The man is too weak to walk. লোকটা এতটাই দুর্বল যে হাঁটতেই পারছে না। তাহলে লোকজন এতটাই স্তম্ভিত হয়ে গেছে যে তারা কথাই বলতে পারছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। Later they clamored wildly. Clamor মানে চিৎকার করা, ডিমান্ড করতে লাগলো। কি? শাউটিং এন্ড ক্রাইং, কেউ চিৎকার করছে কেন? গান্ধীজিকে দেখবো আমরা শেষবারের মতো। They jostled one another in a stampede to break into the house. They jostled one another, ধাক্কাধাক্কি করছে লোকজনেরা। বিড়লা হাউসের বাড়ির বাইরে দাঁড়িয়ে, অবভিয়াসলি এটা কিন্তু ঘরের ভেতরকার চিত্র না, বাড়ির বাইরে ম্যাক্সিমাম লোকজন কি করছে? ধাক্কাধাক্কি করছে নিজেদের মধ্যে। কেন? ইন আ স্ট্যাম্পিড মানে পারলে পাড়া দিয়ে দেবে এরকম একটা কন্ডিশন। টু ব্রেক ইনটু দ্য হাউস বলছে আমরা বাড়ির ভেতরে ঢুকবো। দে কামড এ লিটল, তারা একটু এবার শান্ত হলো। কেন?
when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral, যখন বলা হলো আরে গান্ধীজিকে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে, গান্ধীজির শেষকৃত্যের আগে আপনাদের সবাইকে গান্ধীজিকে দেখার সুযোগ দেওয়া হবে, এই ব্যাপারটা যখন বলা হলো তখন তারা কি হলো, একটু কাম বা একটু শান্ত হলো। When one is faced with the shock of a loved one's death, one whimpers. একজন যখন তার প্রিয় ব্যক্তিকে চোখের সামনে মারা যেতে দেখে, সে কি করতে থাকে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। হুইম্পার মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। ফুপিয়ে ফুপিয়ে কাঁদাটা কিরকম, বালিশে মুখ গুজে কাঁদা, সেটা হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। এই ধরনের কি বলতে থাকে, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। সে যে আমায় ছেড়ে চলে গেল, এবার আমার কি হবে। যে বেঁচে থাকে সে মৃত মানুষের উদ্দেশ্যে সেই কথাটা বলে, ও তো চলে গেল, এবার আমার কি হবে। এটা দেশবাসীর মনের মধ্যেও প্রশ্ন ছিল, গান্ধীজি তো চলে গেলেন, এবার আমাদের কি হবে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। মর্নিং মানে ক্রন্দনরত লোকজনদের ওই মনের ভেতরে ওই একটাই প্রশ্ন ছিল, গান্ধীজি তো চলে গেলেন, এবার আমাদের কি হবে। আপারমোস্ট মানে সব থেকে বেশি পরিমাণে ওই প্রশ্নটাই আসছিল এদের মাইন্ডে। They looked like lost children, তাদেরকে দেখতে কেমন লাগছিল, হারিয়ে যাওয়া শিশুদের মতো, লস্ট চিলড্রেনদের মতো। একটা বাচ্চা হারিয়ে গেলে কি করে, যেভাবে নিজেকে মা বাবা ছাড়া অসহায় ফিল করে, এক্স্যাক্টলি ওইভাবে দেশবাসীরা নিজেদেরকে অসহায় ফিল করছিল। It was the question in many of our hearts as we sat. আমরা যখন বসেছিলাম, এটা আমাদের মনের ভেতরে এই প্রশ্নটাই আসছিল বারবার করে, এবার আমাদের কি হবে। Still shocked and unbelieving, আমরা প্রত্যেকে শকের মধ্যে ছিলাম, একটা বেশ স্তম্ভিত ব্যাপার ছিল, এবং আনবিলিভিং, আমরা বিশ্বাস করে উঠতে পারছিলাম না এই বিষয়টাকে। We listened to the broadcast, আমরা ব্রডকাস্ট শুনতে পেলাম। কি ব্রডকাস্ট, খবর হচ্ছে চারিদিকে। তখন তো রেডিও, বেতার যন্ত্রের মারফত খবর, টিভি তো অত নেই, যাই হোক, তো ওরকম বেতার যন্ত্রের মারফত বেশ কিছু জায়গাতে খবর হচ্ছে। কি খবর, টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের সাধারণ মানুষকে এটা বলা হচ্ছে। কি বলা হচ্ছে, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, ভারতের সাধারণ মানুষকে বলা হচ্ছে গান্ধীজি আর নেই, বেঁচে নেই।